সুপ্রিয় দর্শক, সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ঝাটকা সংরক্ষণ সপ্তাহ 2025 উপলক্ষে আরটিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান ইলিশের দেশে। সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে মিশে আছে স্বাদে গন্ধে অতুলনীয় রূপালী ইলিশ। সরষে ইলিশ, ইলিশ ভাজা, ভাপা ইলিশ, ইলিশ দো পেঁয়াজু, ইলিশ পাতুরির মতো নানান পদের রান্নার নাম শুনলেই যেন জিভে জল এসে যায়। শুধু কি তাই, দেশের অর্থনীতিতেও রয়েছে ইলিশের বিশেষ গুরুত্ব। দেশের মোট উৎপাদিত মাছের শতকরা 10.55% আসে শুধু ইলিশ থেকে। দেশের জিডিপিতে 1%-রও বেশি অবদান রাখছে রূপালী ইলিশ। কিন্তু সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কেউ কেউ ঝাটকার ধরায় ঝুঁকিতে পড়ে যায় বিপুল সম্ভাবনাময় ইলিশ মাছের উৎপাদন। ইলিশ ধরা যখন নিষিদ্ধ থাকে তখন সংকটে পড়ে যায় জেলেদের জীবন ও জীবিকা। এমন বাস্তবতায় আজ আমরা আলোচনার বিষয় ঠিক করেছি ইলিশ সম্পদের উন্নয়ন ও জেলেদের জীবন জীবিকা। আর এই বিষয়ে আলোচনার জন্য আরটিভির স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব জনাব সুরাইয়া আক্তার জাহান। আমাদের সঙ্গে আরও আছেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুর রউফ, এবং আরও আলোচক হিসেবে আছেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর অনুরাধা ভদ্র। যাচ্ছে মূল আলোচনা। আমরা শুরুতেই ডক্টর আব্দুর রউফ আপনার কাছে আসতে চাই। এবারে যে প্রতিবদ্ধ বিষয়টা আপনারা ঠিক করেছেন, নিশ্চয়ই এর পিছনেও একটা পটভূমি আছে, নানা ধরনের প্রেক্ষাপট এবং কিভাবে সে কাজগুলো করছেন, সেই আলোচনাটা দিয়ে আমরা শুরু করি যে ঝাটকা ধরা বন্ধ হলে ইলিশ উঠবে জাল ভরে। এই প্রতিবদ্ধ বিষয় ঠিক করার পিছনে কারণ কি? ধন্যবাদ আপনাকে। আমাকে আজকে এই আরটিভিতে আজকে ঝাটকা সংরক্ষণ সপ্তাহ 2025 এই আলোচনায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সাথে সাথে আমি দেশের দর্শক শ্রোতাদের আগাম নববর্ষ, বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে প্রশ্ন করেছেন আমাদের এবছরের যে প্রতিপাদ্য ঝাটকা ধরা বন্ধ হলে ইলিশ উঠবে জাল ভরে, অবশ্যই এই প্রতিপাদ্য নির্ধারণ করার জন্য পিছনে কতগুলো যুক্তি রয়েছে। আপনারা জানেন যে 2000 সালের গোড়ার দিকে আমরা দেখতে পাচ্ছিলাম যে ইলিশের উৎপাদন ধীরে ধীরে কমে যাচ্ছে। তখন ইলিশ গবেষণায় যারা লিপ্ত ছিলেন তারা কতগুলো কারণ উদ্ঘাটন করলেন। উদ্ঘাটনের মধ্যে একটা ছিল ঝাটকা নির্বিচারে নিধন। তখন তারা বললেন যে এই যদি ইলিশ সম্পদকে উন্নয়ন করা হয়, টেকসই উন্নয়ন করতে হলে অবশ্যই মা ইলিশ যেটা সংরক্ষণ করতে হবে এবং ঝাটকা সংরক্ষণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি তারা বলেছেন যে আমরা যারা ইলিশের সাথে আহরণের সাথে জড়িত তাদেরকে জীবনের উন্নয়ন করতে হবে, বিশেষ করে তাদের যে ওই সময়টা তাদেরকে কিছুটা নিরাপত্তা এনশিওর করতে হবে। তখন সেই আলোকেই তারা আমরা তৎকালীন যে নীতি নির্ধারক ছিলেন তারা হিলসা ফিশারিজ ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান প্রণয়ন করেন। সেই প্ল্যানের মধ্যেই একটা কথা বলা আছে যে ঝাটকা সংরক্ষণ করতে হবে। তাহলে এই সেই পরিকল্পনা সূত্র ধরেই বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইলিশ কিভাবে অবদান রাখছে, এটা যদি এর সাথে একটু যুক্ত করে। হ্যাঁ, তখন থেকেই আমরা 2001 সালের থেকেই এই প্ল্যানটা বাস্তবায়ন শুরু করি। এই অনুযায়ী শুরুর মধ্যে প্রথম দিকে আছে মা ইলিশ সংরক্ষণ। সেটা সাধারণত আমরা 22 দিন, যখন ইলিশের প্রজনন মৌসুম শুরু হয় অক্টোবর-নভেম্বর মাসের দিকে, তখন আমরা 22 দিন আমরা করি মা ইলিশ ধরা, বিপণন, বাজারজাতকরণ সব কিছুই আমরা বন্ধ রাখি। এতে উদ্দেশ্য হচ্ছে যেন তারা নির্বিঘ্নে প্রজনন ক্রিয়া সম্পাদন করতে পারে। জি, অসংখ্য ধন্যবাদ। আরও আলোচনা শুনবো। জনাব সুরাইয়া আক্তার জাহান, আপনার কাছে প্রশ্নটি রাখি। যেমনটি আমাদের ডক্টর আব্দুর রউফ ভাই বলছিলেন যে ইলিশ সংরক্ষণ এবং বাজারজাতকরণে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের যে সুযোগ সুবিধা রয়েছে এবং আপনারা যেভাবে কাজগুলো পরিচালনা করেন সেটি একটু শুনে নিতে চাই। শুরুতেই জানাচ্ছি দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা, বাংলা নববর্ষের শুভেচ্ছা। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন অনেক পুরনো একটা প্রতিষ্ঠান। আসলে বাংলাদেশের জন্মের আগেও, স্বাধীনতার আগেই কিন্তু এই প্রতিষ্ঠানটার জন্ম হয়েছিল। তো সেই সময়টা আসলে মৎস্য পরিবহন, বিপণন, আহরণের যে অবকাঠামোগত সুবিধা সেটা আসলে কিছুই ছিল না। যে কারণে এই সুযোগ সুবিধা তৈরির জন্যই কিন্তু বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের জন্ম হয়েছিল। আমাদের প্রাথমিক কাজটা, মূল কাজটা হচ্ছে মৎস্য অবতরণ সেন্টার। আমাদের সারা দেশে 17টা মৎস্য অবতরণ সেন্টার আছে 16টা জেলায়। অবতরণ সেন্টারগুলোতে কাজ হচ্ছে আমাদের যে প্রথমে যে মাছগুলো যখন সমুদ্র থেকে বা নদী থেকে আসে তখন অবতরণ করার পরে এটাকে আপনার বরফ দিয়ে প্যাকেট করে, প্যাকেজিং করে একটা কোয়ালিটি কন্ট্রোলের মাধ্যমে এটাকে বাজারজাত করা। তো সুতরাং এবং এতে যেটা হয় যে আমরা বলি হারভেস্ট লস, মানে
একটা মাছ যখন সমুদ্র থেকে বা নদী থেকে ধরা হয় তারপরে সেটাকে বাজার পর্যন্ত ভোক্তার কাছ পর্যন্ত যেতে তার কিছু অপচয় হয়, সেটা অনেক ক্ষেত্রে 20 থেকে 30% পর্যন্ত হয়। জি, এই অপচয়টা রোধ করার জন্য সেই সময় আপনি চিন্তা করেন যখন বাংলাদেশ হওয়ারও আগে, তখন কিন্তু বরফ কল ছিল না, কিছুই ছিল না। এই সুযোগ সুবিধাটা তৈরি করার জন্যই কিন্তু বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের জন্ম হয়েছিল। এই টেকনোলজিটা তখন সরকার এনেছিল। তো সেই ধারাবাহিক অংশ হিসেবে আমাদের যা আছে বরফ কল আছে, তারপরে আছে প্রসেসিং ইউনিট আছে। মানে এই ক্ষেত্রে আধুনিক কোনো প্রযুক্তি আপনারা ব্যবহার করেন কিনা বা সেটি বাংলাদেশে সেটা হচ্ছে যে বেসিক যে সুযোগ সুবিধাগুলো, প্রসেসিং ইউনিট, বরফ কল, ব্লাস্ট ফ্রিজার, এগুলো সবকিছুই সময়ের ব্যবধানে আধুনিকায়ন হয়েছে। এবং সেটা হচ্ছে যে আমাদের অবতরণ কেন্দ্রগুলোতে যে মাছগুলো আসে সেগুলো এই প্রক্রিয়ার মাধ্যমে, যেমন বরফ দেওয়া হয়, প্যাকেট করা হয়, সেখানে একটা কোয়ালিটি কন্ট্রোল আছে, সেই কোয়ালিটি কন্ট্রোলটা আবার দেখাশোনা করে আমাদের মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা। সুতরাং এই জায়গায় কিন্তু আমরা সরাসরি মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে কাজ করি এবং সেখানে আপনার ফ্রিজিং করা হয়। যদি সংরক্ষণের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের ব্লাস্ট ফ্রিজারের ব্যবস্থা আছে, কক্সবাজার, চট্টগ্রাম এসব জায়গায় ব্লাস্ট ফ্রিজারের ব্যবস্থা আছে এবং প্যাকেজিংয়েরও ব্যবস্থা আছে। সব মিলিয়ে যে বাজারে আসা পর্যন্ত ইলিশ মাছ বলেন, যে কোনো মাছ বলেন, সেটার যে বেসিক সুযোগ সুবিধাগুলো সেগুলো, তারপর কোল্ড চেইন মেনটেন করা, আমাদের ধরেন ফ্রিজার ভ্যান আছে ঢাকা শহরের অনেক জায়গাতেই দেখেছে জনগণ, আপনারাও নিশ্চয়ই দেখেছেন যে বিএফডিসি ফ্রিজার ভ্যানে বিভিন্ন জায়গায় মাছ বিক্রি করা হয়। প্রতিটা ফ্রিজার ভ্যানের ধারণ ক্ষমতা 2 টন। এরকম করে সব কিছু মিলায় একদম মাছ অবতরণ থেকে শুরু করে ভোক্তার হাত পর্যন্ত পৌঁছানোর জন্য যে মেকানিজমটা, যে একটা ভালো মাছ, পরিচ্ছন্ন মাছ, নিরাপদ মাছ, আমাদের প্রতিপাদ্য বিষয় হচ্ছে নিরাপদ মৎস্য পুষ্টির উৎস বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের। সেক্ষেত্রে এই যে সংরক্ষণ এবং বাজারজাতকরণের কাজের সাথে যারা সম্পৃক্ত, তাদের যে প্রশিক্ষণ কিংবা এখানে লিটারেসির যে প্রসঙ্গ রয়েছে, এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদেরকে দক্ষ করে তোলেন কিভাবে? এটা হচ্ছে আমাদের প্রশিক্ষণের নিজস্ব কোনো প্রশিক্ষণ একাডেমি এই মুহূর্তে নাই। একটা সময় ছিল চট্টগ্রামে, সেটা পরবর্তীতে কিন্তু উন্নত হয়ে চট্টগ্রাম মেরিন ফিশারিজ একাডেমি হয়েছে। তো আমরা এখন হচ্ছে যে আমাদের নিজস্ব যেসব প্রসেসিং প্ল্যানগুলোতে আছে, যেখানে দক্ষ কর্মচারীরা আছে, কর্মকর্তারা আছে, তারা কিন্তু অন দ্য জব ট্রেনিংয়ের মাধ্যমে তারা এখন দক্ষ হচ্ছেন। এবং আমরা কিন্তু চেষ্টা করছি এখন যে মৎস্য অধিদপ্তরের সাথে একটা যৌথ প্রশিক্ষণের একটা চেষ্টা করছি, যে তাদের কাছ থেকে আমরা উন্নত প্রশিক্ষণ নিয়ে আমাদের জনবলকে আমরা দক্ষ করব। তো আমাদের বেসিক্যালি আমরা যেসব অন দ্য জব ট্রেনিংয়ের মাধ্যমে শিখে বা আমাদের মেরিন ফিশারিজ একাডেমি আছে, এই যে কোয়ালিটি কন্ট্রোলে আমাদের মৎস্য অধিদপ্তর আছেন, তাদের মাধ্যমে আমরা এই জনশক্তিগুলোকে প্রশিক্ষণের ব্যবস্থা করি এবং তারা এভাবেই তাদের কাজগুলো করে যাচ্ছে। আপনি বলছেন যে আসলে একক কোনো প্রতিষ্ঠানের পক্ষে এটা খুব কঠিন, একটা সমন্বিতভাবে কাজটা করতে হয়। অবশ্যই, কারণটা হচ্ছে দেখেন আমাদের যে জেলেরা আছে, এই জেলেরা কিন্তু রেজিস্ট্রেশনটা নেয় হচ্ছে মূলত মৎস্য অধিদপ্তরের কাছ থেকে। মৎস্য অধিদপ্তরে তারা কিন্তু নিবন্ধিত জেলে, এই নিবন্ধনের মাঝেই কিন্তু তাদেরকে ভিজিডি বলেন, ভিজিএফ বলেন বা জীবন ধারণের জন্য যে সহায়ক উপাদানগুলো, জাল দেয়া হয়, তারপরে বিকল্প কর্মসংস্থান, যখন এই যে মাছ ধরা বন্ধ থাকে তখন কিন্তু বিকল্প কর্মসংস্থান কিন্তু তৈরি যে করা হয়, এটার জন্য তো একটা প্রপার আপনার রেজিস্ট্রেশন মেথড লাগবে, আপনার নাম ঠিকানাগুলো লিপিবদ্ধ থাকতে হবে। সুতরাং এই কাজটা করে মৎস্য অধিদপ্তর। সুতরাং মৎস্য অধিদপ্তরের এই রেজিস্টার্ড জেলেরাই কিন্তু মাছ ধরতে যায়, সবার কিন্তু খাতাপত্রে তাদের নাম লিপিবদ্ধ আছে। সুতরাং এরাই কিন্তু মাছগুলো ধরে এনে অবতরণ কেন্দ্রে কিন্তু অবতরণ করে বিএফডিসির। সুতরাং এটা কিন্তু বেসিক্যালি সবার একটা সমন্বিত, যেমন আমাদের মাছের যে রিসার্চ ইনস্টিটিউট আছে, বিএফআর আছে, বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট, ওনারা রিসার্চ করে গবেষণা করে যে ফলাফলটা দেন তার ভিত্তিতেই কিন্তু সমস্ত নীতি নির্ধারণ করা হয়, যে কখন মাছ ধরাটা বন্ধ হবে, কখন মাছ ধরাটা শুরু হবে, তারপরে মাছের রক্ষণাবেক্ষণ কি, প্রসেসিং কি, মানে ইনস্ট্রাকশনটা তাদের থাকে। হ্যাঁ, মূলত গবেষণাটা তাদের গবেষণার মাধ্যমে মৎস্য রিসার্চ ইনস্টিটিউটের গবেষণা থেকেই মৎস্য অধিদপ্তর ফলাফলগুলো নিয়ে আইন প্রণয়ন করে, নীতিগত সহায়তা দেয়, একইভাবে সেগুলো সেই তথ্য উপাত্তগুলো আমরা ব্যবহার করি। সব মিলিয়ে হচ্ছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সমন্বিত প্রচেষ্টাতেই কিন্তু আমরা প্রতিষ্ঠানগুলো 3টে আলাদা, কিন্তু কেউ আসলে আলাদা না। এই যে আপনারাই কিন্তু আপনাদের 3 জনকে ডেকে এনেছেন, 3টা প্রতিষ্ঠান প্রধানকে আজকে ডেকে এনেছেন। কেন ডেকে এনেছেন? কারণ হচ্ছে যে একজনকে দিয়ে অনুষ্ঠানটা করা সম্ভব হতো না, একজনের কাছে সব প্রশ্নের উত্তর নেই। আর এক হচ্ছে যে আইন দ্বারা বিধি দ্বারা আলোচনা দিয়ে আমরা এক করে বুঝতে চাই এক্স্যাক্টলি বাংলাদেশ সরকার এই 3টা প্রতিষ্ঠানের মাধ্যমে পুরোটা
পরিচালনা করে, পুরো সমন্বয় করে কাজ করে। সুরাইয়া আক্তার জাহান, অসংখ্য ধন্যবাদ। ডক্টর অনুরাধা ভদ্র, আপনার কাছে আসতে চাই, যেমনটি বলছিলেন আপনার প্রতিষ্ঠানের রেফারেন্স দিয়ে যে বাংলাদেশের মৎস্য সংরক্ষণ এবং বাজারজাতকরণে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের যে কার্যক্রম, আপনারা যেভাবে কার্যক্রমগুলো পরিচালনা করছেন, সেটি ভবিষ্যৎ ইলিশ সংরক্ষণ এবং ব্যবস্থাপনায় কিভাবে অবদান রাখতে পারে? ধন্যবাদ আপনাকে। জি, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট যখন শুরু হয়েছে তখন থেকেই আসলে মাছের উৎপাদন কিভাবে বৃদ্ধি করা যায় বা এই ধরনের নিয়ে আমরা গবেষণা করে আসছি। আমাদের 30 বছরের গবেষণার ইতিহাস আছে। আমাদের আপনারা সবাই জানেন বোধহয়, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের 5টি কেন্দ্র এবং 5টি উপকেন্দ্র আছে দেশের বিভিন্ন অঞ্চলে। তার মধ্যে একটি হচ্ছে আমাদের চাঁদপুরে, যেখান থেকে আমরা নদীর মাছের গবেষণা পরিচালনা করি। ইলিশের গবেষণা ওই চাঁদপুর কেন্দ্র থেকেই মূলত পরিচালিত হয়। তো শুরু থেকেই ইলিশ, যেহেতু ইলিশ এটা কালচারড ফিশ না, এটা সমুদ্র থেকে নদীতে আসে ডিম পাড়ার জন্য, নদীতে ডিম পাড়ে, সেই ডিমগুলো ফুটে জাটকা মানে পোনা হয়, সেই পোনাকেই আমরা জাটকা বলি। জাটকাগুলো নদীতে 6 থেকে 7 মাস অবস্থান করে। একটু বড় হলে যখন আবার মনসুন আসে তখন তারা আবার সমুদ্রের দিকে ফিরে যায়। তো আমাদের যে নদ নদী, যে 30 বছরের যে চেঞ্জ বা যেটা আছে, আস্তে আস্তে দেখা যাচ্ছিল যে ইলিশের প্রোডাকশনটা একসময় অনেক কমে গিয়েছিল। তখন আমাদের গবেষণা, যেহেতু এটা কালচার কোনো না, আমি আগেই বলেছি, তো তখন আমরা এদের কিভাবে এই ইলিশের প্রোডাকশনটা ধরে রাখা যায় বা ইলিশের প্রোডাকশন কেন কমে যাচ্ছে বা এটার কিভাবে আরো বাড়ানো যায় উৎপাদনকে, সেই জন্য আমরা অনেকগুলোই প্রকল্পের মাধ্যমে অনেকগুলো গবেষণা প্রকল্প হাতে নিই। সেখান থেকে আমরা প্রথমত বের করি যে আমাদের ওই যেটা আমাদের মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক বললেন, যে আমাদের টিমও ছিল হিলসা ফিশারিজ ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান যখন তৈরি হয়, তখন আমাদের গবেষণা প্লাস তার সাথে মৎস্য অধিদপ্তরের সবাই মিলে এই প্ল্যানটা তৈরি করা হয়েছে এবং সেটা ফলো করার ফলেই আস্তে আস্তে ইলিশের প্রোডাকশনটা বাড়ছে। এটার বাইরেও আমাদের যেমন ছিল নদীর বিভিন্ন জায়গায়, প্রথমত আমাদের দেখতে হয়েছে যে মাছগুলো কোথায় ডিম দেয়। মাছগুলো ডিম দেওয়ার পরে তার লালন ক্ষেত্র, যেটা জাটকা কোথায় বড় হচ্ছে বা তাদের প্রতিবেশ কেমন, এটার উপর ভিত্তি করে দেখা গেছে যে আমরা প্রথমত বের করেছি তাদের প্রজনন ক্ষেত্রগুলো। 4টি প্রজনন ক্ষেত্র আছে আমাদের ইলিশের বিভিন্ন জায়গায়। তো প্রজনন ক্ষেত্রগুলো আইডেন্টিফাই করার পরে যখন আমরা ইলিশ যখন আবার ইয়েতে আছে, তখন জাটকাগুলো যখন বড় হয় তখন সেটা কোথায় কোথায় বড় হয়, সেইভাবে আমাদের 6টি অভয়াশ্রম আমরা নির্ধারণ করেছি গবেষণা ফলাফলের ভিত্তিতে। যেমন সেখানে জাটকার প্রাচুর্যতা কেমন আছে, তারপর আপনার তাদের ফিড আছে কিনা, পরিবেশটা মানে ভৌত রাসায়নিক গুণাবলী কেমন, এই সমস্ত গবেষণাগুলোর মাধ্যমে এগুলো বের করা হয়েছে। এবং তার পরবর্তীতে আমাদের কাজই যেটা যে ডক্টর সুরাইয়া আক্তার জাহান যিনি বললেন, চেয়ারম্যান, ওই ডাটাগুলো আমরা মৎস্য অধিদপ্তরের মন্ত্রণালয়ের মাধ্যমে মৎস্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করি। তখন মন্ত্রণালয় মৎস্য অধিদপ্তরের মাধ্যমে ম্যানেজমেন্ট পুরোটাই কিন্তু ওনারাই করেন। ওটা আমাদের গবেষণালব্ধ ফলাফলের ভিত্তিতে ম্যানেজমেন্ট প্র্যাকটিসটা হয়। এই মুহূর্তে কি কি গবেষণা প্রকল্প চলছে আপনাদের? এখন আমরা আসলে যেটাই বলছিলাম যে ধারাবাহিক একটা গবেষণা যদি না থাকে তাহলে এটার প্রোডাকশন কিভাবে কোথায় যাবে কি হবে সেটা বোঝা যায় না। তখন আমরা কন্টিনিউয়াসলি এই প্রোডাকশনের জন্য গবেষণা করে থাকি। যেমন নতুন নতুন যে আমাদের প্রজনন ক্ষেত্র বা নতুন নতুন বিচরণ ক্ষেত্রগুলো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি। যদি আমাদের যে সমস্ত বিচরণ ক্ষেত্রগুলো আছে সেটাতে কোনো চেঞ্জ এসছে কিনা, কারণ ক্লাইমেট চেঞ্জ এখন একটা মেজর ইস্যু। ক্লাইমেট চেঞ্জের কারণে হতে পারে যে একটা প্রজনন ক্ষেত্র বা বিচরণ ক্ষেত্রে কোনো চেঞ্জ এসছে, তখন আমাদের এটা আবার রিশাফল করতে হয়। তখন আবার এটা আমরাই গবেষণা করি যে এখানে এই চেঞ্জ হয়েছে, সেই চেঞ্জের ইয়েটা আমরা জানিয়ে দিই। তখন হয়তো সেটা ছোট করা বা বড় করা বা কোথাও অন্য কোথাও শিফট হলে সেটা জানানো, এই ধরনের গবেষণা আমরা কন্টিনিউয়াস করি। তাছাড়া মা ইলিশ সংরক্ষণের যে সময়টা, ওই সময়টাতেও আমরা কন্টিনিউয়াসলি মনিটরিং করি। মাছগুলো ডিম দিচ্ছে কি পরিমাণ বা জাটকা কি পরিমাণ উৎপাদন হলো, তারা কতদিন মানে তাদের গ্রোথ, এগুলো সব আমরা দেখি, বাড়ছে কিনা বা কমছে কিনা, এটা আমরা কন্টিনিউয়াসলি মনিটরিং করি। এছাড়াও আমাদের চাঁদপুর নদীকেন্দ্র থেকে কিছু গবেষণা পরিচালনা করা হয়, যেটা হলো ইলিশ রিলেটেড কিছু কাজ করি। আর যেমন এখন এই মুহূর্তে চলছে, আমরা লুনার পিরিয়ডিসিটি, স্যালানিটি, নিউট্রিশন এর উপরে এই ধরনের কাজ করছি।
তাছাড়া আমরা নিশ ক্যারেক্টারাইজেশন, মানে মাছের যে রুট আছে, মাইগ্রেটরি রুট যেটা, সেখানে কি চেঞ্জ এসছে, এটা ইলিশের জন্য না হলেও ইলিশের জন্যও কাজ করবে। কি পরিবর্তন হয়েছে এখানে, সেই পরিবর্তনগুলো মনিটর করে আমরা এখান থেকে যাতে একটা পলিসি বা যে ফাইন্ডিংস গুলো আসে তার উপর একটা পলিসি মেকিং এর জন্য তখন আমরা ওইটা এখানে একটু বিরতিতে যাওয়ার আগে ছোট্ট করে শুনে নিই যে জেলেদের মতামত আপনাদের গবেষণায় কতটা প্রাধান্য পায়। জেলেদের মতামত গবেষণায় আসলে প্রাধান্য দিই আমরা জেলেদের সাথে ডিসকাশন করি। আমরা আইডেন্টিফাই করার জন্য অনেক সময় মানে জেলেদের সাথে আমরা গ্রুপ ডিসকাশন করে নিই বা বিভিন্ন তাদের মতামত নিই যে এখানে একটা বিচরণ ক্ষেত্র আছে, তারা ইতিহাসটা কি বলে, সেই হিসাবে আমরা তখন গবেষণা করি, মানে সেই সোর্সের ভিত্তিতে সেই গবেষণাগুলো করা হয়ে থাকে। ডক্টর অনুরাধা ভদ্র, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরও আলোচনা শুনবো। আমরা একটা বিরতিতে যাব, তার আগে ডক্টর মোহাম্মদ আব্দুর রউফ আপনার কাছে প্রশ্নটি রেখে যায় যে আপনারা বলেন যে টেকসই ইলিশ ব্যবস্থাপনার যে প্রসঙ্গটি আপনারা বলছেন, এটি একেবারে সাধারণ মানুষের কাছে কিংবা এই ইলিশ ব্যবসার সাথে বা উৎপাদনের সাথে যারা জড়িত তাদের উদ্দেশ্যে খুব সহজ করে কিভাবে আমরা বুঝতে পারি, এই প্রশ্নটি আপনার কাছে রেখে গেলাম। এবং সেই টেকসই ইলিশ ব্যবস্থাপনার সাথে কোন কোন প্রসঙ্গগুলো জড়িত, কি করা যেতে পারে, এই বিষয়ে আমরা আলোচনা করব, তবে বিরতির পর। দর্শক, জাটকা সংরক্ষণ সপ্তাহ 2025 উপলক্ষে আরটিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান ইলিশের দেশে নিচ্ছে ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ইলিশের দেশে অনুষ্ঠানে। সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি, ইলিশ সংরক্ষণ, উৎপাদন এবং এই বিষয়ে রাষ্ট্রীয়ভাবে কি করা যেতে পারে, নাগরিকের পক্ষ থেকে কি সচেতন হওয়া যায়, সেই প্রসঙ্গগুলো নিয়ে ডক্টর আব্দুর রউফ স্যার যে প্রশ্নটি আপনার কাছে রেখে যাওয়া, টেকসই ইলিশ ব্যবস্থাপনার যে প্রসঙ্গ, এর সাথে কোন কোন বিষয়গুলো জড়িত, সামগ্রিক বিষয়টি নিয়ে শুনতে চাই। ধন্যবাদ আপনাকে আবারও। টেকসই ইলিশ ব্যবস্থাপনা অর্থাৎ প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের মাধ্যমে তাদেরকে নির্বিঘ্নে প্রজনন ক্রিয়া সম্পন্ন করার সুযোগ প্রদানের মাধ্যমে তাদেরকে ইলিশ জনতায় ইলিশের পোনায় সংযোজন নিশ্চিতকরণ এবং ঝাটকা রক্ষার মাধ্যমে তাদের বড় হওয়ার সুযোগ দিয়ে বছরের পর বছর আমরা প্রত্যাশিত পরিমাণে ইলিশ আহরণ যদি আমাদের বজায় থাকে, তাহলে সেটিকে আমরা টেকসই ইলিশ উন্নয়ন বলে থাকি। আচ্ছা, অর্থাৎ ইলিশে যে মজুদ রয়েছে সেগুলোকে ক্ষুণ্ণ না করে বছরের পর বছর যদি একই পরিমাণে, অর্থাৎ চাহিদা যে পরিমাণ আছে সেই পরিমাণ যদি আমরা ইলিশ আহরণ করতে পারি, অব্যাহত রাখতে পারি, তাহলে সেটিকে আমরা টেকসই ইলিশ সম্পদ মেজার করার খুব সহজ কোনো মাধ্যম পদ্ধতি আছে? মেজার করার সহজ পদ্ধতি আমরা দেখি প্রতি বছর আমরা যে সমুদ্রে আমাদের যে সমস্ত জেলে যায় মাছ ধরতে, সমুদ্রের যে সমস্ত বাণিজ্যিক জাহাজ যায় মাছ ধরতে, তাদের যে মাছ ধরে আনে প্রতি বছর, সেই ডাটাগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে। বিশেষ করে আমি যদি বাণিজ্যিক ট্রলারের কথা বলি, তারা যে পরিমাণ মাছ ধরে, সেই মাছের মধ্যে কত পার্সেন্ট ইলিশ রয়েছে সেটা থেকে কিন্তু আমরা বের করতে পারি। এতে বোঝা যায় যে আসলে ইলিশের সেটা বের করেন কিভাবে, সেই ইনভেস্টিগেশন বা স্টাডি? এটা আমাদের যখন সমুদ্র থেকে জাহাজটা ফেরত আসে, ল্যান্ডে আসে, তখন তো সমস্ত মাছ তারা আনলোড করে, তখন কিন্তু আমাদের তথ্য দিতে তারা বাধ্য। আচ্ছা, তখন সেখান থেকে আপনার তথ্য সংগ্রহ করি। প্লাস আমাদের কিছু ল্যান্ডিং সেন্টার রয়েছে, যেটা এটা ছাড়াও আমাদের পতেঙ্গা রয়েছে এবং আমাদের সমুদ্রকে ঘিরে প্রায় 16টা আমাদের ল্যান্ডিং সেন্টার রয়েছে। সেখান থেকে যে সমস্ত মাছ ল্যান্ড করা হয়, সেখান থেকে আমাদের তথ্য সংগ্রহ করা হয়। এতে করে দেখা যায় প্রতি বছর যে ইলিশের উৎপাদন বাড়ছে না কমছে। এতে করে দেখা যাচ্ছে, যেমন বিগত বছরগুলো দেখা যায় যে ইলিশের ট্রেন্ডটা মানে ক্রমবর্ধমান। তাহলে বোঝা যাচ্ছে যে না, আমরা যে সমস্ত অ্যাক্টিভিটিস বা ইনফরমেশন আমরা করেছি, বাস্তবায়ন করছি, এতে করে ইলিশের যে এই উৎপাদন এটা সাস্টেনেবল অর্থাৎ টেকসই রয়েছে। মানে সেই জায়গাতে আমরা যদি, আপনি তো বললেন চমৎকার করে, কিন্তু মৎস্য অধিদপ্তরের এই কার্যক্রমগুলোকে যদি আমরা খুব আলাদা করে বোঝার চেষ্টা করি, সেটা মোটা দাগে কি কি কার্যক্রম? যেমন মোটা দাগের মধ্যে আমরা করি যে ইলিশের প্রধান প্রজনন মৌসুম যে আছে 22 দিন, সেটা হলো অক্টোবর থেকে নভেম্বর মাস। এখানে আমরা 22 দিন পিক পিরিয়ড যাকে বলা হয়, সেই জায়গাটুকু আমরা নিষেধ করি যে এই সময় ইলিশ আহরণ
বিপণন, মজুত, পরিবহন কোনো কিছুই করা যাবে না। জি, এতে করে আমরা প্রজননের সহযোগিতা করি এই মা ইলিশকে, এটা প্রজনন সুষ্ঠুভাবে একটা প্রজনন ক্রিয়া সম্পন্ন করে। তারপরে যখন এই প্রজনন হয়ে গেল, ইলিশের পোনা হলো বা জাটকা হলো, তাদেরকে আমরা সংরক্ষণ করি। সেটা কিভাবে আছে, সেটা হলো 1 নভেম্বর থেকে 30 জুন পর্যন্ত, এই 8 মাস কিন্তু এই জাটকা কোনো মতেই ধরাও যাবে না, বিক্রিও করা যাবে না, এবং এটাকে পরিবহনও করা যাবে না, কোনো মজুতও করা যাবে না। তার এটা যদি করে তাহলে আইনের বরখেলাপ হবে। তো এই জায়গায় আমরা তাদেরকে রক্ষা করার জন্য আমরা অ্যাক্টিভিটিস নেই। তারপরে একটা আপনার জানেন ইতিমধ্যে যে সমুদ্রে এর আগে 65 দিন ছিল নিষেধাজ্ঞা পিরিয়ড। 20 জুলাই থেকে শুরু হতো, 20 মে থেকে শুরু হতো, 23 জুলাই শেষ হতো। বর্তমান সরকার ক্ষমতায় এসে এটাকে বিশেষ করে মাননীয় উপদেষ্টা মহোদয়ের বরিষ্ঠ নেতৃত্বে এটাকে 58 দিন করা হয়েছে। সেটা 15 এপ্রিল থেকে শুরু হয়, 11 জুন পর্যন্ত যাবে, 58 জুন। এই যে সময়টা, এখানে কিন্তু সমুদ্রে যত প্রকারের মাছ রয়েছে ইলিশ সহ সবগুলো মাছ ধরাই এখানে বন্ধ থাকে। এতে করেও কিন্তু ইলিশের মানে সেক্ষেত্রে ডক্টর আব্দুর রব একটু ছোট্ট করে এই পর্যায়ে জানতে চাই, স্থানীয় প্রশাসন বা স্থানীয় পর্যায় থেকে কেমন সহযোগিতা পান? অবশ্যই পাই, কারণ আমাদের তো মৎস্য অধিদপ্তর একা এই কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব নয়। এখানে উপজেলা প্রশাসন আছে, উপজেলা পুলিশ প্রশাসন রয়েছে, র্যাব রয়েছে, কোস্টগার্ড রয়েছে, নেভি রয়েছে, এই নৌ পুলিশ রয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু আমরা এই সমস্ত কার্যক্রমগুলো সম্পন্ন করে থাকি। ডক্টর আব্দুর রব, অসংখ্য ধন্যবাদ। সুরা আক্তার জাহান ম্যাডাম, আপনার কাছে আসতে চাই, যেমনটি বলছিলেন যে সম্মানিত প্রধান উপদেষ্টার বক্তব্য যে তিনি দায়িত্ব নেওয়ার পরে ইলিশের সরবরাহ এবং বাজার মূল্য নিয়ন্ত্রণে কাজ করার প্রসঙ্গ বলেছেন। সেই মানে বিষয়টিকে সামনে রেখে আপনার প্রতিষ্ঠান কি কাজ করছে? এটা একটা মজার একটা ব্যাপার আছে। আমি চেয়ারম্যান হিসেবে মৎস্য উন্নয়ন কর্পোরেশনে যোগ দিয়েছি 8ই অক্টোবর। আমি যখন যোগদান পত্রটা দিতে গেলাম, তখন আমাকে মাননীয় উপদেষ্টা আমাদের ম্যাডাম বলছিলেন যে আপনার প্রথম কাজ হচ্ছে, প্রথম চ্যালেঞ্জ হচ্ছে আপনি একটু দেখান যে কম দামে মানুষকে ইলিশ খাওয়ানো সম্ভব। একদম যেদিন জয়েন করতে গিয়েছি সেদিনই উনি বলেছেন। তো সুতরাং এ থেকেই বোঝা যায় যে আসলে ইলিশের বিপণনে বা মূল্য যে চেইন আছে, সেই চেইনে বিএফডিসির একটা ভূমিকা রাখার সুযোগ আছে। সেই সুযোগটা যদিও সীমিত, তারপরেও আমরা চেষ্টা করেছি করার যে সুযোগটা আসলে কতখানি। তো সেটার একটা পাইলটিং ছিল আমাদের এবছর জানুয়ারি 14 তারিখ থেকে আমরা শুরু করেছিলাম। জানুয়ারি 14 তারিখে আমরা স্বল্প মূল্যে ইলিশ বিক্রির একটা পরিকল্পনা হাতে নিয়েছি, একটা পাইলটিং করেছি। সেটা আমরা মাত্র 15 দিন চালিয়েছি। সেই পাইলটিংটা কোথায়, সারা দেশে ছিল? সেই পাইলটিংটা হয়েছে ঢাকায় বিএফডিসি হেডকোয়ার্টারে একটা সীমিত পরিমাণে, কারণ আমাদের এই বিষয়ে কিন্তু কোনো অভিজ্ঞতা নেই। মানে ইলিশের যে স্বল্প মূল্যে ইলিশ দিতে হবে, এটার বিএফডিসির কোনো অভিজ্ঞতা ছিল না অতীতে। কিন্তু যেটা হচ্ছে, দেখেন, ইলিশ নিয়ে যত গবেষণাই হোক কিংবা এটার সংরক্ষণে বা সাস্টেইনেবল করার জন্য যত প্রচেষ্টাই মৎস্য অধিদপ্তর করুক না কেন, জনগণ কিন্তু শেষ পর্যন্ত দেখে যে পাতে ইলিশটা আসছে কিনা এবং সেটা কত দামে আসছে। সুতরাং পেছনের সমস্ত আপনার যে প্রচেষ্টা সব নষ্ট হয়ে যায় যখন দেখে যে ইলিশের অনেক দাম। এই যে আমরা এত মোবাইল কোর্ট করি, আমরা জেলেদেরকে সাহায্য করি, এত গবেষণা করি, সব প্রচেষ্টায় মোটামুটি ব্যর্থ। একটাই কথা, যে দাম এত বেশি পাওয়া যাচ্ছে না। সুতরাং সেই প্রচেষ্টা থেকে আমরা চেষ্টা করলাম যে কি করা যায়। আমরা বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের সাথে একটা এমওইউ এর মতো করলাম যে আপনারা সরাসরি মাছগুলো ধরে বিএফডিসিকে সরবরাহ করবেন। বিএফডিসি সীমিত আকারে আমাদের যে কারওয়ান বাজারে যে আমাদের যে প্রধান কেন্দ্র আছে, সেখানে আমাদের নিচে একটা মৎস্য বিতান আছে, একটা মাছের দোকান আছে, যেটা আমরা সারা বছরই চালাই। কিন্তু এখান থেকে কিন্তু কাপ্তাই লেকের মাছ থেকে শুরু করে আমাদের নিজস্ব অবতরণ কেন্দ্রের মাছ কিন্তু সারা বছর পাওয়া যায়। তো এই ফ্যাসিলিটিটাকে ব্যবহার করে আমরা 15 দিন এটা চালালাম। আমরা মোটামুটি 15 দিনে 1700 কেজি মাছ বিক্রি করলাম 600 টাকা কেজি করে, যেটার সাইজ ছিল আপনার 600 থেকে 850 গ্রাম পর্যন্ত। আমাদের কাছ থেকে কিনেছেন সর্বমোট 1546 জন ক্রেতা। তারপরে সাপ্লাই চেনে, মানে এটা দামের তুলনামূলক চিত্রের তথ্য কি আছে আপনাদের, যে বাজারে, খোলা বাজারে যে দাম এবং খোলা বাজারে দামটা আসলে ক্রেতা সাধারণ সবাই জানে। ওই সময় ওই ইলিশ খোলা বাজারে 1100 কমে পাওয়া যেত না। যে সময় বিএফডিসি স্বল্প মূল্যে 600 টাকা করে বিক্রি করেছে, সেটা আপনি বিক্রি করেছেন 600 থেকে 600 করে একদম 600 নির্দিষ্ট করে বাজারে। সে সময় কাউরান বাজারে, আমার তো হেডকোয়ার্টার কাউরান বাজারে, আমরা তখন দেখেছি যে ওটা 1100 টাকা। আমরা প্রতিদিন বাজারে দেখেছি, কিন্তু সেখানে বিক্রি হচ্ছিল 600 টাকা করে। কিন্তু এখানে খুব সঙ্গত কারণে যেটা হচ্ছে যে এটা সারা বছর চালানো সম্ভব না। সারা বছর চালানো সম্ভব না এই কারণে যে আমাদের আসলে
মাছটা তো ধরে সাধারণ জেলে, বিপণন ব্যবস্থার বড় অংশটাই কিন্তু আমাদের বেসরকারি ব্যক্তি উদ্যোগে, বিভিন্ন অ্যাসোসিয়েশন, আড়তদার বলেন, মৎস্যজীবী বলেন, সমিতি বলেন, তারা বিপণন ব্যবস্থার প্রথম চেইন কিন্তু তাদের হাতে। আমরা তাদের সাথে শুধুমাত্র একটা সীমিত পরিমাণ ছোট্ট একটা এগ্রিমেন্টে গিয়ে আমরা চেষ্টা করেছি দেখানোর জন্য জনগণকে যে এই সাপ্লাই চেইনে যদি কোনো মধ্যস্বত্বভোগী না থাকে, যদি এটা অতিরিক্ত কোনো মুনাফাদারের হাতে না যায়, তখন বিএফডিসি তো ডেফিনেটলি আপনার লসে বিক্রি করে নাই এই জিনিস। আমি কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে কোনো লস দেই নাই। মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশন যারা আমাকে এটুকু সরবরাহ করেছে এই মাছটা, তারাও কিন্তু লসে বিক্রি করে। মানে আপনাদের মূল্যের সাথে বাজারের মূল্যের ডিফারেন্স হলো প্রতি কেজিতে 500 টাকা করে। তার মানে হচ্ছে যে ধরেন আমি যদি এটা খোলা বাজারে, আমি তো লাভ করি নাই, বিএফডিসি সরকারি প্রতিষ্ঠান হিসেবে লাভ করার আমার মোটিভ না। তো এটা যদি ধরেন আমি যদি আরেকটু লাভও করতাম, এখানে ধরেন না হয় সর্বোচ্চ আমি 100 টাকাই করলাম, পার কেজিতে 100 টাকা কিন্তু অনেক বড় ব্যাপার। 700 বা 800 যদি হতো, তাও কিন্তু জনগণ বলতো যে এটা কিন্তু মোটামুটি হাতের নাগালে আছে। তখন আমরা বড় বড় ভালো ভালো মাছ কিন্তু এই দামে খেয়ে অভ্যস্ত বাজারে। এই আলোচনা এটা একটু শুনে নিতে চাই আপা, সেটা হলো যে ইলিশের আমরা বিভিন্ন পণ্যের সাথে সিন্ডিকেটের শব্দটা শুনি। আমার প্রশ্নটা ছিল, আপনি উল্লেখ করলেন, তারপর আমার জানার জায়গাটি হচ্ছে যে এই সিন্ডিকেট বন্ধের ক্ষেত্রে আপনারা কি করছেন? এটা যেটা হচ্ছে যে আসলে সরকার কিন্তু সিন্ডিকেট বন্ধ করারই চেষ্টা করে আইনগত নীতিগত সহায়তা দিয়ে। সরকার কিন্তু নিজে বিপণন বা ব্যবসা করার কিন্তু মোটিভ থাকে না, তার সেই উদ্দেশ্য থাকে না। এই যে যেমন ধরেন ভোগ্যপণ্যের ক্ষেত্রে টিসিবি যেরকম কাজ করে, সেই মাছের ক্ষেত্রে কিন্তু বিএফডিসির আসলে এটা অতীতে কখনো এই প্রয়োজনীয়তাটা আসে নাই। তখন আমরা তো মাছে ভাতে বাঙালি, আমাদের বড়শি ফেললেই মাছ, জাল ফেললেই মাছ, ফ্রি। কিন্তু শুধুমাত্র ইলিশের ক্ষেত্রে এটা কেন আসলো? দেখেন, আমাকে কিন্তু বলা হচ্ছে না যে অন্য মাছের ক্ষেত্রে আপনি কি করছেন, আমাকে কিন্তু প্রশ্নটা করা হয়েছে যে বিএফডিসি ইলিশের ক্ষেত্রে কি করছে। সুতরাং এটা কিন্তু খুব একটা স্পেসিফিক প্রশ্ন, একটা স্পেসিফিক মাছের জন্য। তার মানে কি না, যেহেতু জাতীয় মাছ, সুতরাং জাতীয় কনসার্ন থাকবে, একদম জাতীয় কনসার্ন, এবং হচ্ছে যে এটা পছন্দ করে, এটা স্বাদ গন্ধ একদম অন্যরকম, আমাদের জাতিসত্তার সাথে এটা মিশে আছে। এখন বিএফডিসি যেটা করতে পারে সেটা হচ্ছে যে আমরা জনগণকে একটা সচেতনতার মধ্যে আনতে পেরেছি যে আসলে এই মূল্যে ইলিশ খাওয়ানো সম্ভব, কাছাকাছি 600-700 টাকা। আমি মনে করি এটাও কিন্তু একটা বড় ব্যাপার। তখন আমরা কিন্তু ভুলতে বসেছিলাম যে এটার আসলে দাম কত। আমরা কিন্তু আমাদের ধারণা ছিল যে এটা 1200 টাকা, জনগণকে ওই সচেতনতার পর্যায়টা আপনারা তৈরি করতে পেরেছেন। ওইটা আমরা মনে করি বিএফডিসি যে এই মাছটা যে 600 থেকে 700 টাকা কেজি করেও খাওয়া সম্ভব, বাজারে যদি আপনার ব্যাড এলিমেন্টগুলো না থাকে, সিন্ডিকেট যেটা আপনি বললেন সেরকম যদি কিছু না থাকে, এবং ব্যবসায়ীদের যদি প্রফিট মোটিভটা একটু কমে যায়, আপনি বড় লোক হতে চান, কত বড় লোক হতে চান। নিশ্চয়ই এটাও একটা সুরা আক্তার জাহান, এটাও সফলতার একটা মাত্রা, আমরা সেই হিসাবে বিষয়টি দেখছি। অসংখ্য ধন্যবাদ ডক্টর অনুরাধা ভদ্র। আপনার কাছে আসছে যে এই প্রসঙ্গেই যে আপনারা যে গবেষণা করছেন, গবেষণা কি বলে যে আসলে কম দামে ইলিশ ক্রয় করা বা খাওয়া সেটা কতটা সম্ভব এই সময়? আপনি ক্লাইমেট চেঞ্জের প্রসঙ্গ বলছিলেন, গুরুত্বপূর্ণ একটি বিষয় এই সময় এসে। আসলে গবেষণা মাছের দাম নির্ধারণ করতে করে না, কিন্তু কি মনে হয় আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে টোটাল প্রোডাকশনটাকে যাতে বাড়ে সেই ইয়েগুলো আমি চেঞ্জ করতে পারি। আমি সাজেশন দিতে পারি যে হ্যাঁ এই করলে আমার নদীতে মাছ আরও ভালো ডিম দেবে, জাটকাগুলো বড় হবে। সেই সাজেশনগুলো আমার গবেষণা থেকে উঠে আসে, যেটা ইমপ্লিমেন্ট করলে টোটাল প্রোডাকশন বাড়বে। টোটাল প্রোডাকশন বাড়লে অবভিয়াসলি মাছের দাম কমে যাবে। কিন্তু এখন যেটা হচ্ছে যে আমি ক্লাইমেট চেঞ্জের কথাটা যে কারণে বলছিলাম, যে ক্লাইমেট চেঞ্জ হওয়াতে যেমন আমাদের স্যালাইনিটি ইন্ট্রুশন হচ্ছে, বৃষ্টিপাত কমে যাচ্ছে, বৃষ্টি ডিলে হচ্ছে, তারপর যেটা হচ্ছে যে আমাদের নদীগুলোতে পানির পরিমাণ কমে যাচ্ছে, যেগুলো কোনোটাই ইলিশ মাছের মানে স্বাভাবিক ডিম দেওয়ার জন্য অনুকূল না। সেই ক্ষেত্রে যেমন আমাদের একটা প্রজেক্ট আমরা কাজ করছি, সেটা হচ্ছে যে নিশ ক্যারেক্টারাইজেশন দেখছি, যে ওইখানে টপোগ্রাফিটা কীরকম আছে বা এরকম অনেক কিছুই। আর মেইনলি ইলিশের জন্য আমরা ওই টোটাল যে প্রজেক্ট ওইটার কার্যকলাপ দেখতে যেয়ে আমরা দেখেছি যে স্যালাইনিটি অনেক দূর চলে এসছে, যেটা হয়তো ইলিশের ডিম ছাড়ার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এই সবগুলো মিলে আমাদের যে সাজেশনগুলো থাকে, যেটা এটা চেঞ্জ, আমাদের যেমন নদীতে চর পড়ে যাচ্ছে বা ডুবোচর দেখা যাচ্ছে, এতে হয় কি মাইগ্রেশন রুটটাও চেঞ্জ হচ্ছে। চেঞ্জ হওয়ার ফলে ইলিশগুলো ওই রুটেই আবার ডিম দেয়। ইলিশের একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে তারা যেখানে ডিম দেবে ওই পরবর্তী বছর ওই ইলিশগুলো, জাটকাগুলো আবার ওখানেই আসবে। তারা যখন
তখন হয়তো যদি এই যে চেঞ্জটা হচ্ছে এই চেঞ্জের জন্য তারা আসতে পারছে না, এটাও একটা কারণ। তখন হয়তো মাইগ্রেশন রুট, সেক্ষেত্রে কি আপনি মনে করেন যে পলিসিগত পরিবর্তন প্রয়োজন? মাইগ্রেশন রুটটাকে নাব্য রাখতে হবে, মানে নাব্যতা বজায় রাখতে হবে, যাতে ইলিশ আসতে পারে, অন্য কোনো রুটে চলে না যায়, আমাদের এখানেই আসে, ডিম সেই দেয়। ব্যবস্থা কতটা আছে? ব্যবস্থা এটা তো আসলে আমাদের পক্ষে না, এটা টোটাল একটা পলিসিগত সিদ্ধান্ত নিয়ে এটা ড্রেজিং হোক বা যেটা হোক সেটা করে এই জিনিসটাকে, মানে এই আলোচনা এটি একটু শুনে যে নিশ্চয়ই এই আপনাদের পক্ষ থেকে জেলেদের যে পুনর্বাসনের যে প্রসঙ্গ, তারা এই সময় যে চ্যালেঞ্জগুলো ফেস করে, এগুলো নিয়ে কি আপনাদের কাজ আছে? এটা নিয়ে আপনারা কতটা সম্পৃক্ত থাকেন বা কাজ করেন? জেলেদের সহায়তার বিষয়টা এটা টোটালটাই মৎস্য অধিদপ্তর দেখে, ওটা আমাদের সাথে সম্পৃক্ত না খুব একটা। তারপরেও জেলেদের জন্য যেমন আমাদের একটা উন্নয়ন প্রকল্প ছিল, সেইটার ইয়ে থেকে আমরা জেলেদের জন্য কিছু অল্টারনেটিভ ইনকাম জেনারেশন যাতে হয় সেরকম কিছু কাজ করেছি। তাদেরকে কিভাবে, বিশেষ করে যখন ব্যান পিরিয়ডটা থাকে তখন তাদেরকে কিছু সহায়তা গভর্নমেন্ট দিচ্ছে, তার পাশাপাশি তাদের অল্টারনেটিভ কোনো ইনকাম জেনারেশনের সুযোগ আছে কিনা। যেমন অনেকেই হয়তো একটা রিক্সা থাকলে সে হয়তো ওই সময়টাতে করে একটা বিকল্প আয়ের উপায়গুলো, হ্যাঁ ওটাই। তাছাড়া আমাদের যেমন যদি কেউ মাছ চাষ করতে চায় বা এই ধরনের কোনো বিপণনের সাথে বা দোকান এরকম আর কি কিছু তাদেরকে সহায়তার বিষয়টা বা এটা আমরা দেখেছি ওই জাটকা সংরক্ষণের স্পেশালি সময়। তবে মূলত এই বিষয়টা টোটালটাই মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে আমাদের সেক্ষেত্রে আপনারা তিনজনেই বলছেন যে আসলে এটা একটা সমন্বয় করেই তো কাজটা করতে হয়। সেই সমন্বয়ের যে প্রক্রিয়াগুলো আপনাদের মধ্যে সমন্বয় করা, সেই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা এবং সেই বাস্তবায়নের ফলাফল অথবা প্রেক্ষাপট তৈরি করা, সেই প্রেক্ষাপট পরিমাপের প্রসঙ্গে আপনারা কি কাজ করছেন, যেখান থেকে আমরা আশান্বিত হতে পারি, আশা দেখতে পারি যে না আমাদের ইলিশের উৎপাদন বাড়বে, বাজারে সরবরাহ বাড়বে এবং মানুষ আর সত্যিকার অর্থে কম মূল্যে ইলিশ ক্রয় করতে পারবে? টোটাল প্রোডাকশন ইয়েটা যদি বাড়ে তাহলেই বাজারে ইলিশের দাম কমতে পারে। আর ওই যে উনি যেটা বললেন যে মধ্যস্বত্বভোগী যারা আছে, যেটা উনি 600 টাকায় খাওয়ালেন সেটা 1100 টাকায় আমাকে বাজার থেকে কিনতে হচ্ছে, এইটা যদি ভেঙে দেওয়া যায় তাহলে ইলিশের দাম কিছুটা কমবে। তবে আমাদের ফাইনালি হচ্ছে যে প্রোডাকশন বাড়তে হবে, প্রোডাকশন বাড়তে হলে আমার ইলিশ সংরক্ষণ যেরকম করতে হবে, আমার তাকে অবাধে ডিম দেওয়ার সুযোগ দিতে হবে, ডিম এবং সেই জাটকাগুলোকে আমার বড় হওয়ার সুযোগ দিতে হবে। যার জন্যই আমরা এই জাটকা ধরা বন্ধ করার জন্যই এত চেষ্টা করছি, এত আয়োজন করছি। একটা যখন জাটকাগুলো 6-7 মাস পর সমুদ্রে ফিরে যায় তখন তারা কতটুকু থাকে, 30 থেকে 35 গ্রাম ওজনের থাকে। সেই জাটকাগুলো যখন সমুদ্রে গিয়ে পরবর্তী বছর আবার নদীতে ফিরে আসে তখন নিয়ার অ্যাবাউট 1 কিলো তাদের ওয়েট হয়ে যায়। তাহলে আমরা যদি জাটকাগুলো সেভ করতে পারি তাহলে অবশ্যই পরবর্তী বছর সেই মাছগুলোকেই আমরা পূর্ণাঙ্গ ইলিশ হিসেবে পাবো। অসংখ্য ধন্যবাদ। ডক্টর আব্দুর রউফ, আপনার কাছে আসছে যে প্রসঙ্গটি ডক্টর অনুতা বর্দে বলছিলেন যে জেলেদের জীবনমানের উন্নয়নের যে প্রসঙ্গ বা সুরক্ষার প্রসঙ্গ, সেটা আপনার অধিদপ্তর থেকে কাজ করে। কি কাজগুলো করেন আমরা যদি একদম মোটা দাগে বোঝার চেষ্টা করি, বা যারা জেলে আছেন তারাও যদি অনেক সময় তারা কিন্তু ভুল তথ্য দ্বারা বিভ্রান্ত হন অনেকের কাছ থেকে, আপনাদের আলোচনার মাধ্যমে তারা যাতে প্রকৃত অর্থে সচেতন হতে পারে সেই লক্ষ্যে শুনতে চাই। না, ধন্যবাদ। আসলে জীবনমান উন্নয়নের কথা বলেছেন। আমরা যদি দেখি একজন কৃষক তার ঘরে ধান অনেক এসেছে, গোলাটা ভরে গেছে, তখন কিন্তু সে এই ধান বিক্রি করে তার ভালোভাবে জীবনযাপন করতে পারে। তেমনি আমরা যদি আমাদের জেলে তাদের জীবনমান উন্নয়নের জন্য ইলিশের উপরে যারা জড়িত, বিশেষ করে আহরণের উপরে ইলিশের উৎপাদন যদি আমরা বাড়াইতে পারি, তারা যদি নদীতে জাল ফেলে, সমুদ্রে জাল ফেলে যদি ইলিশ বেশি পরিমাণে ধরতে পারে, এমনকি সেটা আহরণ করে বাড়িতে আনতে পারে, বিক্রি করে কিন্তু তাদের জীবনমান উন্নয়ন ঘটে। সেই জায়গায় আমরা বিভিন্ন কাজ করে যাচ্ছি, বিশেষ করে ইলিশ সম্পদ। কি ধরনের সেই কাজগুলো? যেমন আমরা কথা বারবার একই রকম আসবে, সেটা হলো যে প্রজনন, ইলিশের যে প্রজনন সেটাকে আমরা নিশ্চিত করার চেষ্টা করি। আমরা 22 দিন
ইলিশের যে সর্বোচ্চ প্রজনন মৌসুম অক্টোবর নভেম্বর, সেখানে 22 দিন কিন্তু আমরা একেবারে নিরবিচ্ছিন্নভাবে আমরা মাছ ধরা, বিশেষ করে ইলিশ ধরা থেকে বন্ধ রাখি। এই নিষিদ্ধ পিরিয়ড আমরা বাস্তবায়ন করি। তারপরে যে ঝাটকা সংরক্ষণ যেটা আমরা রয়েছে 1 নভেম্বর থেকে 30 জুন পর্যন্ত, এই জায়গায় যাতে ইলিশ ঝাটকাটা ধরতে, আহরণ করতে, পরিবহন করতে এগুলো না পারে সেই কাজগুলো করি। সমুদ্রের কথা আমরা বলেছি যে 58 দিন আমরা সামনে বাস্তবায়ন করতে যাচ্ছি। এখন এই যে আমাদের যখন নিষিদ্ধকালীন সময় থাকে তখন জেলেদেরকে আমরা পুনর্বাসন করে থাকি। বিশেষ করে তাদেরকে আমরা যখন মা ইলিশ সংরক্ষণের জন্য আমরা তাদের ব্যান পিরিয়ড দেই, তখন 22 দিন থাকে বন্ধ, তখন প্রতি পরিবারকে আমরা 25 কেজি হারে খাদ্য সহায়তা হিসেবে চাল দিয়ে থাকি। এবং এই ঝাটকা সংরক্ষণ যেটা আমরা করি 8 মাস, সেখানে 4 মাস পরিবার প্রতি আমরা 40 কেজি হারে খাদ্য সহায়তা দিয়ে থাকি। এবং সেই 65 দিনের ক্ষেত্রেও কিন্তু আমরা 40 দিন আমরা করে থাকি। 65 দিন এখন যেটা আরেকটা বিষয় আমরা করে থাকি, কার্যক্রমে বড় কোনো চ্যালেঞ্জ আছে। আমি আরেকটা বলি, আরেকটা কাজ করে থাকি আমরা, যে বিকল্প কর্মসংস্থান কিন্তু তাদের জন্য করে থাকি। আমাদের ইলিশ সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা প্রকল্প একটা রয়েছে, সেই প্রকল্পের মাধ্যমে আমরা অতি দরিদ্র যারা, জেলেরা তো আসলেই দরিদ্র, তারপরেও অতি দরিদ্র আমরা বাছাই করে তাদেরকে আমরা এই বছর এই প্রকল্পের মাধ্যমে বকনা বাছুর দিয়ে থাকি, 30,000 টাকার সমমূল্যে দিয়ে থাকি তাদেরকে সাপোর্ট। আরেকটা বিষয় হলো যে জেলেদেরকে এই যে বিভিন্ন ধরনের অবৈধ জাল আছে, নগদ অর্থ না, ওই 30,000 টাকা দিয়ে একটা বকনা বাছুর কিনে তারপরে তাদেরকে দেওয়া হয়। তারপরে জেলেদেরকে আমরা সাধারণত এখানে বৈধ জাল যেটা আমরা বলে থাকি, তারা অবৈধ জাল ব্যবহার না করে নিরসিত করার জন্য কিন্তু আমরা বৈধ জাল তাদেরকে দিয়ে থাকি। প্রায় 9,000 পরিবার মধ্যে 3,000টি আমরা এই পর্যন্ত দিয়েছি। এই কাজগুলো করার ফলে তারা কিন্তু মূলত এই ইলিশের থেকে বিরত থাকে, ধরা থেকে আহরণ থেকে বিরত থাকে। এতে করে আমাদের ইলিশের উৎপাদন বাড়ে। এতে আমাদের বিএফডিসি চেয়ারম্যান মহোদয় বলেছিলেন যে আসলে গবেষণা বা মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়ন এই সমস্ত কিছু ব্যর্থ। আসলে তা না, আসলে ব্যর্থ না, কারণ এই সমস্ত অ্যাক্টিভিটিস করার কারণে কিন্তু আস্তে আস্তে আমাদের ইলিশের উৎপাদন অত্যন্ত সাস্টেনেবলি এখানে রয়ে গেছে। এবং বছরের পর বছর কিন্তু আমরা ইলিশ পাচ্ছি। সেটা হয়তো বা আমাদের দাম বেশি হতে পারে, কম বেশি হতে দাম বেশি, কিন্তু এটা কিন্তু আমাদের রয়ে গেছে। কারণ সেই 2001 সালে যেখানে ইলিশের উৎপাদন ছিল 1,99,000 মেট্রিক টন, আর এখন আমাদের গত অর্থ বছরে রয়েছে 5,29,000 মেট্রিক টন। এই যে আমাদের ট্রেনটা, অবশ্যই এখানে আমাদের এই সমস্ত ইন্টারভেনশনের কারণে কিন্তু অবশ্যই এর পজিটিভ একটা দিক রয়েছে। অসংখ্য ধন্যবাদ সুরা আক্তার জাহান ম্যাডাম। আপনার কাছে আসতে চাই যে ভবিষ্যৎ পরিকল্পনা, সরকারের ভবিষ্যৎ পরিকল্পনায় আমরা যেহেতু এবার একটা ছোট আকারে পাইলটিং হাতে করেছি এবং সেটা একটা সুফলও পেয়েছি, সাড়াও পেয়েছি। তো আমাদের একটা প্রিপারেশন আছে যে আগামী সিজনে, মানে যখন এই যে জাটকা ধরা বন্ধ হবে, যখন আবার ইলিশের মৌসুম আসবে, তখন দেখা যাক যে এবার আমরা আরেকটু বড় পরিসরে কিছু করতে পারি কিনা। কিন্তু সেক্ষেত্রে চ্যালেঞ্জগুলো হচ্ছে যে আমাদের সাহায্য লাগবে যে যারা আদিতে এই ব্যবসাটা করে, যেমন গতবার আমাদেরকে সাহায্য করেছে মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশন। এরকম বড় বড় অ্যাসোসিয়েশন যারা সমুদ্র থেকে যখন বা নদী থেকে যে মাছগুলো আসে, তারা কিন্তু মূল ক্রেতা। সুতরাং তাদের সহায়তা ছাড়া বিএফডিসির একার পক্ষে এটা করা কঠিন। কারণ অবতরণ কেন্দ্রগুলোতে মাছ আসে, সেই স্ট্যাটিস্টিক্স আমরা সবাই জানি কতটুকু আছে, কিন্তু ক্রেতাগুলো কিন্তু আগেই নির্ধারিত হয়ে যায়। সাধারণত দাদন দেয়া হয় বা যারা ব্যবসা করে সারা বছর, তারা আগে থেকেই সেগুলো তাদের কাছেই চলে যায়। সুতরাং বিএফডিসি যদি সেই সহযোগিতাটা পায়, এবং আরেকটা যদি করা যায় যে বিএফডিসির যে বর্তমানে যে আমাদের প্রসেসিং প্ল্যান্ট বা কোল্ড স্টোরেজগুলো আছে, সেগুলো যদি ব্যবহার করে যদি কিছু মাছ সংরক্ষণ করে যদি ভোক্তাকে পৌঁছে দেওয়া যায়, সেক্ষেত্রে আমরা হয়তো একটা সীমিত পর্যায়ে কাজগুলো করতে পারবো। যেমন আমি এর আগেও বলেছি, যেমন টিসিবি করে, কিন্তু এটা কিন্তু শুধুমাত্র সীমিত পর্যায়েই সম্ভব। এটা কিন্তু গোটা বাংলাদেশে যে সমস্ত ভোক্তাকে খাওয়ানো যাবে সেটা সময় না, এটা আসলে কঠিন, এবং সরকারের কাজও আসলে এটা না। মুক্তবাজার অর্থনীতিতে আসলে সরকার সবাইকে একটা স্পেশাল জিনিসের একমাত্র মানে বিক্রেতা হবে, সাপ্লাই চেনে শুধুমাত্র সে একা থাকবে, এটার আসলে সুযোগ কম। সেক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের গবেষণা হচ্ছে, পরিমাণ যদি বাড়ে, আমাদের যদি সচেতনতা তৈরি হয় যে জাটকাটা মানুষ ধরবে না, মাছকে বাঁচতে দেবে, এই যে পাশাপাশি এই কার্যক্রমগুলো চালু থাকলে ইলিশের একটা সহনীয় পর্যায়ে দাম আনা সম্ভব। আমি হয়তো বিএফডিসি হয়তো একটা সীমিত পর্যায়ে একটা সীমিত সময়ের জন্য করতে পারবে,
কিন্তু এটা যদি আপনাকে সারা বছর সারাটা সময় সহনীয় পর্যায়ে রাখতে হয়, সেক্ষেত্রে আসলে বাজার নিয়ন্ত্রণ থেকে শুরু করে উৎপাদন বৃদ্ধি সবটাই করতে হবে। আমি কেবল সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে একটা ছোট অংশ, ওই যে সচেতনতা, যেভাবে রিসার্চ ইনস্টিটিউশনগুলো সচেতন করছে, মৎস্য অধিদপ্তর করছে, যে প্রচারণা চালাচ্ছে, আমিও কেবলমাত্র একটা পাইলটিং বা সীমিত পর্যায়ে একটা বিক্রয় ব্যবস্থা, বিপণন ব্যবস্থা করে খালি জনগণকে এইটুকু সচেতন করতে পারি যে এই কমোডিটিটার, এই মাছটার প্রকৃত বাজার মূল্য এত। আমি খালি এই সচেতনতায় আমি একটা ইনস্টিটিউট কি সহযোগিতা করতে পারে সেটা একটু গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা ম্যাডামের কাছ থেকে শুনবো। আপনার শেষ মন্তব্য শুনতে চাই, শেষ লাইন কি বলবেন? আমি শেষ লাইন বলতে চাই যে ইলিশ আমাদের ঐতিহ্য, এটা আমাদের জিআই পণ্য, এবং ইলিশ ছাড়া আসলে মাছে ভাতে বাঙালি যতই বলেন, ইলিশটা থাকতেই হবে, এটা আমাদের আইডেন্টিটির অংশ। সুতরাং এটাকে যে কোনো মূল্যে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। সেটা পরিবেশগত যে আমাদের বিরূপতা, সেটা পার করতে হবে, তারপরে আমাদের রিসার্চে আসতে হবে, সর্বোপরি সবাইকে সচেতন হয়ে, এবং ইলিশের যে একটা হাইপ আসে, যেমন হাইপ শব্দটা আমি ব্যবহার করে, নববর্ষে ইলিশ খেতেই হবে, এক্ষেত্রে যেটা হচ্ছে যে এখন হচ্ছে একটা জাটকার মৌসুম। আপনি করেছেন কি, আমি বাজারে খোঁজ নিয়েছি যে কি করে পান্তা ইলিশ হচ্ছে, বলছে যে আমরা তো আরো 1 মাস আগে থেকে এটা সংরক্ষণ করা শুরু করেছি। তার মানে কি? তার মানে হচ্ছে এই যে আমাদের যে কোল্ড স্টোরেজগুলো কিন্তু ভর্তি কিন্তু এখন ইলিশে। এই যে প্রবণতাগুলো, এই সবগুলো অভ্যাস আসলে বাদ দিতে হবে। কেন আমি স্টোর করব? যেটুকু আমার আসবে, যখন আমার খাওয়া বন্ধ তখন আমি খাওয়াটা বন্ধ করে দিই। এই যে এই সহনশীলতাটা, নিজের অস্তিত্ব রক্ষার জন্য যে জনগণের মধ্যে, নাগরিকদের মধ্যে থেকেও দায়িত্বশীল আচরণের পরিচয় দিতে হবে। একদম, সবাইকে দায়িত্বশীল আচরণের পরিচয় দিতে হবে। ম্যাডাম অসংখ্য ধন্যবাদ। ডক্টর অনুরাধা ভদ্র ম্যাডাম আসতে চাই যে সরকারের ইলিশ সংরক্ষণ উৎপাদনে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলছিলেন, পাশাপাশি বলছিলেন যে আপনার গবেষণা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কি করতে পারে। আসলে আমি আগে বলেছি আগের আলোচনা হয়তো প্রশ্নটা কাছাকাছি, কিন্তু আরো নতুন করে আপনারা কিছু ভাবছেন। আমরা কন্টিনিউয়াসলি গবেষণা করে যাচ্ছি। আমাদের কাজ হচ্ছে নতুন নতুন যে সমস্ত ব্রিডিং গ্রাউন্ড বা নার্সিং গ্রাউন্ড আছে সেগুলো আইডেন্টিফাই করা। আমরা কন্টিনিউয়াসলি এই কাজগুলো করি। তার পাশাপাশি আমরা দেখি যে এখন যেটা আমাদের একটা প্ল্যান, যেমন আমাদের একটা উন্নয়ন প্রকল্প আমরা ডিজাইন করছি যাতে আমরা মাইগ্রেশন রুটটাকে, এটা আমাদের মন্ত্রণালয় থেকে একটা নির্দেশনাও আছে যে ইলিশের মাইগ্রেশন রুটটাকে, এটাকে নরমাল করতে হবে, বা কোথায় প্রতিবন্ধকতা আছে সেটা আইডেন্টিফাই করে আমরা তাদেরকে জানাবো যে এখানে এই যদি ড্রেজিং প্রয়োজন হয় বা যা কিছু হয়, এই বিষয়ে আমরা একটা উন্নয়ন প্রকল্প হাতে নিচ্ছি। এটা অলরেডি আমরা তৈরি করে ফেলেছি। আমরা হয়তো খুব অল্প দিনের মধ্যেই সেটা মন্ত্রণালয়ে প্রেরণ করব। এবং অনেক সময় বলা হয় যে নীতি বা আইন পরিবর্তনের যে প্রসঙ্গ, সেগুলো কি কতটা চ্যালেঞ্জ হিসেবে দেখেন আপনারা? তো গবেষণার লেন্স থেকে যখন দেখেন, এই প্রসঙ্গগুলো কতটা অনুকূল মনে হয়? না, এটা অনুকূল না। যখন ইলিশের মতো কোনো পণ্যকে যখন সেভ করতে হবে বা এটার সাস্টেইনেবল প্রোডাকশন রাখতে হবে, তখন তো কিছু নীতি বা কিছু আইন চেঞ্জ করতেই হবে। তখন সেটা আসলে ঠিক চ্যালেঞ্জ না। তখন এটা সব স্টেক হোল্ডার নিয়ে যদি কথা বলা হয়, তখন সবার পক্ষ থেকে যদি একটা সিগন্যাল আসে, তখন সেটা সরকার অবশ্যই চেঞ্জ করে। কিন্তু মানে চলমান যে ব্যবস্থাগুলো বা যে প্রক্রিয়াগুলো আছে, সেক্ষেত্রে আপনারও তো সহযোগী হয়ে গবেষণা করে সরকারকে নানাভাবে নির্দেশনা দিয়ে থাকেন। আমরা মানে পরামর্শ দিয়ে থাকি। হ্যাঁ, সেটা আমরা করি। যেমন আমাদের এই যে সমস্ত ইলিশ সংক্রান্ত যে সমস্ত গবেষণা আমরা পরিচালনা করি, এখান থেকে যে আউটপুটগুলো আসে আমরা সবসময় সেগুলো জানিয়ে দিই, বা এটা আমাদের দায়িত্ব। সেই হিসাবে তখন মেজারগুলো নেওয়া হয়, কি করতে হবে, হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু। আপনার কাছে শেষ প্রশ্ন, যে সমন্বয়ের কথা যে আপনারা বারবার বলছেন, আমরাও বলছি, সেই জায়গাতে বড় কোনো ঘাটতি আছে? আমি মনে করি নেই। কারণ হচ্ছে যে এখন প্রত্যেকটা, আমরা যখন একই মন্ত্রণালয়ের ছাতার নিচে আমরা 3টা অর্গানাইজেশন, আমার যে ফাইন্ডিংসগুলো, যে রিসার্চ ফাইন্ডিংসগুলো, এটা নিয়ে আমরা প্রতিনিয়ত প্রতি মাসেই আলোচনা হয়। সেখানে বিএফডিসি থাকে, মৎস্য অধিদপ্তর থাকে, কাজে এখানে আমার মনে হয় না যে সমন্বয়ের সেরকম কোনো সমস্যা আছে। আমাদের যা ফাইন্ডিংস, যেটা হয় অনেক সময় মৎস্য অধিদপ্তরও কিছু তাদের চাহিদা থাকে। যেমন গত প্রোগ্রামে একটা এসছে যে দূষণ সম্পর্কে তাদেরকে জানাতে হবে। দূষণ নিয়ে আমাদের অনেক কাজ আছে। এখন যদি তাদের চাহিদা থাকে, আমরা আবার কাজ করব, করে তাদেরকে ডাটাগুলো প্লেস করব যে এই অবস্থা হচ্ছে। জি, ডক্টর অনুরাধা ভদ্র ম্যাডাম, আপনার আলোচনা যেভাবে আপনি বলছিলেন, আমরা যেভাবে শুনছিলাম, তার প্রেক্ষাপটে যে এখন যে চলমান যে প্রজেক্টগুলো আছে, যেগুলোর মধ্যে দিয়ে ইলিশ সংরক্ষণ কিংবা উৎপাদন বা সরবরাহ, এই প্রসঙ্গগুলো আরও বেশি বৃদ্ধি পেতে পারে, সেই প্রকল্পগুলো একটু সম্পর্কে শুনতে চাই আমরা। ধন্যবাদ আপনাকে।
আমাদের ইনস্টিটিউটে জাস্ট এই মুহূর্তে কোনো উন্নয়ন প্রকল্প চলমান নেই। আমরা আমাদের রাজস্ব বাজেটের আওতায় কিছু কাজ করে থাকি, ছোট ছোট প্রকল্পের মাধ্যমে আমরা কিছু কাজ করি। জাস্ট এই মুহূর্তে আমাদের যে ইয়েগুলো চলছে, আমাদের যে একটা অভয়াশ্রম আছে তেঁতুলিয়া আন্ধারমানিক, ওটা নিয়ে একটু কিছুটা কোশ্চেন রাইজ করেছে যে ওখানে অভয়াশ্রমটা ঠিকঠাক কাজ করছে কিনা। মানে নামটা আরেকবার বলবেন? তেঁতুলিয়া আন্ধারমানিক অভয়াশ্রম। হ্যাঁ, ওখানে আমরা আবার নতুন করে গবেষণা করছি, দেখছি জাটকার প্রাচুর্যতা আছে কিনা, ফিড অ্যাভেলেবল কিনা, আছে কিনা, যাতে আমরা একটা দিতে পারি, সাজেশন দিতে পারি যে হ্যাঁ অভয়াশ্রমটা ওয়ার্ক করছে, এটা শিফট হয়ে যায়নি। এটা একটা। আরেকটা কাজ করছি আমরা, সেটা হচ্ছে ভ্যালু অ্যাডেড কিছু প্রোডাক্ট তৈরি করছি ইলিশের, যেমন সেটা কিছু ফিশ বলের, ইলিশ বল, ক্র্যাকার্স, তারপরে হচ্ছে যে কিছু কাটলেট, সসেজ, এগুলো তৈরি করে আমরা এটা আসলে বাইরের বাজারটাকে যাতে ধরা যায় আর কি, মানে দেশের বাইরে যদি এক্সপোর্ট করা যায়, কারণ অনেকেই আমাদের বাঙালি যারা থাকেন বা অন্যরা এই ইলিশের প্রোডাক্টগুলো তারা চান অনেক সময়, সেই জন্য আমরা ওটা চেষ্টা করছি। হ্যাঁ, ওটা। আরেকটা হচ্ছে যে ইলিশ যখন ধরা পড়ে অনেক, উনি যেটা বলছিলেন যে সংরক্ষণের যে একটা বিষয়, ওটাও আমরা ওই প্রজেক্টের আওতায় দেখছি যে ভ্যাকুয়াম প্যাকেজিং করে সেই ইলিশটাকে সংরক্ষণের টাইমটাকে বৃদ্ধি করা যায় কিনা। সেটা যদি হয় তাহলে হয়তো স্বাদ এবং গন্ধ অপরিবর্তিত রেখে হয়তো বা ভ্যাকুয়াম প্যাকেজিংয়ের মাধ্যমে আমরা পরবর্তীতে ইলিশটা খেতে পারবো। তার কারণ হচ্ছে যে ইলিশের যে ফ্যাট সেটা খুব সহজেই নষ্ট হয়ে যায় এবং একটা অড একটা ফ্লেভার আসে, মানে ইলিশের যে সুগন্ধ সেই গন্ধটা অনেক সময়, সেটার জন্য আমরা ওই কাজটা করছি ওই প্রজেক্টের আওতায়। আরেকটা করছি সেটা হচ্ছে যে আমরা লুনার ইলিশ প্রোডাকশনের উপরে আমরা জানি যে চাঁদের যে ইয়েটা আছে, চাঁদের ইফেক্টটা খুব বেশি। দেখা যায় যে যখন ইলিশ সর্বোচ্চ যে মা ইলিশ যখন ডিম দেয় তখন অমাবস্যা এবং পূর্ণিমায় দুটোকে করেই ডিম দেয়। তো ওই চাঁদের কোন সময়টাতে, সেটা মানে নিউ মুন না ফুল মুন না থার্ড কোয়ার্টার, এগুলো দেখে আমরা এক্সাক্ট টাইমটা বের করার চেষ্টা করছি যাতে ম্যানেজমেন্ট প্রসিডিউরটা ঠিক মতো নেওয়া যায়। আরেকটা মানে স্যালাইন নিউট্রিশন, সেটা আমরা দেখছি স্যালাইন নিউট্রিশনের জন্য আমাদের ডিম ওটা কমে যাচ্ছে কিনা, ডিমের বা ডিমের হ্যাচিং এটা হচ্ছে কিনা। রেইনফলও একটা ফ্যাক্টর, রেইনফল যখন কমে যায় তখন মাছের ডিম ওরকম। এই প্রসঙ্গগুলো নিয়ে আসলে আপনাদেরকে ভাবতে হচ্ছে এবং আপনারা প্রকল্প হিসেবে সেগুলো নিয়ে আপনারা কাজ করছেন। আমরা ছোট ছোট প্রকল্পের মাধ্যমে এই কাজগুলো করছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে ডক্টর আব্দুর রউফ। আপনাকে দিয়ে একেবারে শেষ প্রশ্ন, সেটা জেলেদের উদ্দেশ্যে কি প্রত্যাশা থাকবে খুব ছোট্ট করে? ধন্যবাদ। আমরা জেলেদের উদ্দেশ্যে আমরা একটা কথা বলতে চাই, সেটা হলো আসুন আমরা জাটকা সংরক্ষণ করি এবং ভবিষ্যতে আমরা বড় বড় ইলিশ উৎপাদনে সহযোগিতা করি এবং জাতীয় ইলিশ এটাকে আমরা উৎপাদন বৃদ্ধির মাধ্যমে জাতীয় অর্থনীতিকে আমরা সমৃদ্ধ করি। এটাই আমার জেলেদের প্রতি প্রত্যাশা। আপনার শেষ মন্তব্য শুনতে চাই সুরাইয়া আক্তার জাহান ম্যাডাম। আসলে ইলিশের এই পুরো প্রক্রিয়াটায় বিএফডিসির যে জায়গাটা সেটা হচ্ছে বিপণন। তো আমি আশা করব যে এই বিপণন প্রক্রিয়ায় যারা জড়িত, আমাদের যারা উৎপাদনকারী, আমাদের যারা বিপণনকারী মধ্যস্বত্ব যারা আছেন এবং যারা আমাদের ভোক্তা, তাদের সবার আমি সচেতনতা চাই যাতে আমাদের এই জাতীয় মাছটা মানে সাস্টেইন করে যায়, টিকে থাকে। সবার সচেতনতা অপরিহার্য এই ক্ষেত্রে। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো জাটকা সংরক্ষণ সপ্তাহ 2025 উপলক্ষে আরটিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান ইলিশের দেশে এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।